উপন্যাসের ঝুলি চ্যানেলে আপনাকে স্বাগত। চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন জহির রায়হান রচিত ছোট গল্প মনের মতো বউ। আধো ময়লা খাকি শার্টটা গায়ে চড়িয়ে দিয়ে ভাঙা আয়নাটার ভেতর আর এক প্রস্থ নিজের চেহারাটা দেখে নিল মাহের আলী। লোকে বলে চেহারাটা নাকি ওর বড় রুক্ষ, কমলতার কোনো ছোঁয়াই নেই তাতে। তার উপর চিবুকের গোড়ার পোড়া দাগটা বড় বিশ্রী চোখে ঠেকে। আয়নায় মুখটা দেখে নিয়ে চিরুনিটা মৃদু বুলিয়ে নিল সে চুলের ভিতর। তারপর পুলিশি বুটের খুটখুট শব্দ তুলে দাওয়ায় বেরিয়ে এলো মাহের আলী। উঠানে বসে ঘুঁটে বানাচ্ছিল মা। পায়ের শব্দে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। মাহের আলীও এক ঝলক তাকালো সেদিকে, তাকিয়ে মুখ বিকৃত করলো। কাল বিকেলে বিয়ের ব্যাপার নিয়ে মায়ের সঙ্গে ভীষণ ঝগড়া হয়েছে ওর। রাতে কেউ কারোর সাথে কথা বলেনি, সকালেও না, দুপুরেও না। যাক, কথা না বললে তার বয়েই গেল। হনহন করে রাস্তায় বেরিয়ে এলো মাহের আলী। সন্ধ্যা নেবে না আসতেই ধূলিঝড় উঠল শহরের বুকে। ঝোড়ো হাওয়ায় কুণ্ডুলি পাকিয়ে দ্রুত উত্তপ্ত হলো ঊর্ধ্ব আকাশের দিকে। ছেঁড়া কাগজ, শুকনো পাতা আর টুকরো কাপড় বাতাসে উড়ে বেড়াতে লাগলো। আর উড়ল ধুলা আর বালু। রাস্তায় চলমান পথিকরা নাকে রুমাল চেপে ধরল। যাদের রুমাল নেই তারা দুহাতে নাক ঢাকার ব্যর্থ চেষ্টা চালালো। আশেপাশের বাড়ির জানলাগুলো হুটখাট দুমদাম শব্দে বন্ধ হতে লাগলো। কোথাও বা মেলি কণ্ঠের চিৎকার শোনা গেল। ধূলিঝড় বাড়ল, আরও বাড়ল। পুলিশের ছোট হাবিলদার মাহের আলী তার লম্বা লম্বা পা ফেলে এগোতে থাকলো সামনের দিকে। দীর্ঘ ঋজু দেহটা তার সামনের দিকে অল্প একটু ঝোঁকানো। রোমশ হাত জোড়া ময়লা প্যান্টের পকেটে পড়া। সে হাঁটছিল দুই ঠোঁটের ফাঁকে, মৃদু মৃদু শীষ দিচ্ছিল। হঠাৎ পাশের দোতলা বাড়ির কার্নিশ থেকে একরাশ ময়লা এসে গায়ের উপর পড়ল তার। দূর দূর করে ছিটকে একপাশে সরে গেল মাহের আলী। তারপর আগুন ভরা দৃষ্টিতে উপরের দিকে তাকালো সে, কিন্তু কাউকে দেখতে পেল না সেখানে। ঘূর্ণিঝড়ে আচ্ছন্ন চারিদিক। অদূরে হিন্দুস্তানি রেস্তোরাঁয় ফিল্মের গান চালিয়েছিল ওরা। মেরি জান। সেদিকে চোখ পড়তে রাগটা কিছু শান্ত হয়ে এলো মাহের আলীর। গানের তালে মিলিয়ে আবার শীষ দিতে শুরু করলো সে। তারপর লম্বা লম্বা পা ফেলে রেস্তোরাঁয় এসে ঢুকলো মাহের আলী। বাইরে ঝড় ওঠায় রেস্তোরাঁর খদ্দেরের ভিড় খুব লেগে গেছে। তিল ফোটা জায়গা নেই ভিতরে। দোরগোড়ায় দাঁড়িয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল মাহের আলী। সন্ধানী দৃষ্টিতে কাকে যেন খুঁজে বেড়ালো সে। তারপর ভ্রু দুটো কুঁচকে কোনোর দিকে তাকাতেই ঠোঁটের হাসি ঝলকে উঠল তার। যাকে দেখিয়ে হাসি সে তখন চুপচাপ বসে আপন মনে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছে। বার্ধক্য জর্জরিত মুখে চিন্তার কোনো লেশ নেই। আপন ভোলা বুড়ো। বুড়োর সামনের চেয়ারটা খালি হতে খপ করে তার উপর বসে পড়ল মাহের আলী। কি বুড়ো, তোমায় আমি খুঁজে খুঁজে হয়রান, আর তুমি এখানে বসে চুকচুক করে চা খাচ্ছ? খাচ্ছি তো, তোর কি হয়েছে? আমার গাটের পয়সা। তুমি তো আর আমার পয়সা দিয়ে দিচ্ছ না। মাহের বলল, আরে রাগ করছো কেন? আমি এমনি ঠাট্টা করলুম বলে বুড়োর গায়ের উপর হাত বুলিয়ে দিল সে। তারপর নিজের জন্য এক কাপ চায়ের অর্ডার দিল। চায়ের পেয়ালায় প্রথম চুমুক দিয়েই গলাটা খাঁকড়ে নিল মাহের আলী। তারপর বুড়োর দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হেনে বলল, দেখো বুড়ো, আজকাল করে অনেক ঘুরিয়েছ আমায়, আর আমি মোটেই দেরি করতে রাজি নই। কি আশ্চর্য, আমার সাথেই ইয়ার দোস্তরা সব বিয়ে শাদী করে ছেলের বাপ হয়ে গেল, আর আমি এখনো বইয়ের মুখ পর্যন্ত দেখতে পেলাম না। বলে পকেট থেকে দুটো বিড়ি বের করে একটা বুড়োর দিকে এগিয়ে দিয়ে আর একটা নিজে ধরালো সে। দেখো, আমি এ হপ্তাহ শেষ হবার আগেই বিয়ে করব বলে ঠিক করেছি। এর কিন্তু এক চুলও নড়চড় হবে না।
তুমি চটপট আমার জন্য একটা মেয়ে খুঁজে দাও। তুমি আর জ্বালিও না আমায়, বুঝলে? বুড়ো শুয়োরের মতো গুদগুদ করে উঠল। 1 বছর ধরে তোমায় আমি 7টা মেয়ের খোঁজ এনে দিয়েছি। দিয়েছি কিনা বলো? হ্যাঁ, তা তো দিয়েছো। তা কি আমি অস্বীকার করছি নাকি? ব্যাস, এবার আমায় বলো, এই যে 7টে মেয়ে আনলাম, একটাও তোমার মনের মতো হলো না তোমার? একটা না একটা খুদ বের করলেই তুমি। এখন তোমার জন্য কি বেহেশত থেকে হুরপুরি এনে আনবো আমি? আহ, আমি কি বলেছি যে তুমি বেহেশত থেকে হুরপুরি নিয়ে আসো? তবে হ্যাঁ, বউ আমার মনের মতো হতে হবে। যেমনটি তোমায় বলেছি ঠিক তেমনটি। হ্যাঁ, ওরকম একটা আমি নিজ হাতে তৈরি করে এনে দেবো আর কি। বুড়ো আবার গদগদ করে উঠল। তাকে শান্ত করার জন্য মাহের বলল, আহ, রাগ করো কেন বুড়ো? আজকাল কি যে স্বভাব হয়েছে তোমার, কথায় কথায় রেগে যাও। নাও, আর একটা বিড়ি খাও। চা খাবে নাকি? না। কেন? খাও খাও। আরও 2 কাপ চায়ের অর্ডার দিল মাহের আলী। তারপর বুড়োর দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল, আচ্ছা, তুমি বলো, দুনিয়াতে এসেছি, একটা ভালো ঘরে আসতে পারিনি, একটা ভালো চাকরি পাইনি, চেহারাটাও কত কুৎসিত। একটু ভালো খাবো, ভালো করে থাকবো, সে সম্বলও নেই। ধন বলো, টাকা পয়সা বলো, সে তো ঠনঠন। এই অবস্থায় যদি একটা মনের মতো বউও না পাই, তবে কি নিয়ে বেঁচে থাকবো এই পৃথিবীতে? হ্যাঁ ভাই, তা তো সাজ কথাই বলেছ। বুড়োর কথায় দরদ ঝরে পড়ল এতক্ষণে। একটু কেশে নিয়ে বুড়ো বলল, দেখো, মেয়ে একটা খোঁজ আছে এখন আমার। যেমনটি তুমি চাও প্রায় তেমনটিই বলা চলে। যদি তুমি দেখতেও চাও, দেখাতেও পারি। তবে হ্যাঁ, বিয়ে যদি ঠিক হয়, তাহলে 1 কোটি টাকা দিতে হবে আমায়। এ থেকে 1 পয়সাও কম দিলে চলবে না। বোঝো বাপু, এই করেই খাই আমি। এটাই আমার পেশা। তার জন্যে তুমি ঘাবড়িও না বুড়ো। বউ যদি আমার মনের মতো হয়, তাহলে টাকা দিতে কিপটেমি করব না আমি। আমার এক কথা। শুনে খুব খুশি হলো বুড়ো। খুদের চোখ দুটো টিপি টিপি করে তাকালো তার দিকে। তারপর বলল, তাহলে আর দেরি কেন? এখনই চলো না, দেখে আসবো মেয়েটাকে। বেশি দূরে তো নয়, রিক্সায় গেলে 15 মিনিটের রাস্তা। তাছাড়া আজ রোববার, খান সাহেবকেও বাসায় পাওয়া যাবে। খান সাহেব? তিনি আবার কিনি? কিনি মানে? তার বাসাতেই তো কাজ করে মেয়েটা। বলো কি, মেয়েটা বাসায় চাকরানি নাকি? মেহের আলী মুষড়ে পড়ল। বুড়ো বলল, তুমি আস্ত একটা গাধা। ওসব বাড়ি যারা কাজ করে তাদের চাকরানি বলে না, বলে আয়া। কাজকর্ম কিছু নেই, শুধু সাহেবের বাচ্চা টাচ্চাগুলোকে ঠেলা গাড়ি নাকি বলে, ওতে চড়িয়ে চড়িয়ে বেড়ানো। আয় মাসের শেষে গুনে গুনে 20 টাকা বেতন। আর যেসব কাপড় চোপড় পরে ঘুরে বেড়ায় না, ওসব কাপড় চোপড় তোমার এই কেরানি বাবুদের মেয়েরাও পড়তে পারে না, বুঝলে? বুড়োর কথায় মনটা আনন্দে ভরে উঠল মাহের আলীর। বুক পকেট থেকে একটা চিরুনি বের করে পরিপাটি করে চুলগুলো আঁচড়ে নিল সে। তাহলে চলো, এখনই যাওয়া যাক। তারপর পোশাকটার উপর থেকে চোখ বুলিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, কাপড় চাপড়গুলো কেমন ময়লা হয়ে গেছে না? বদলে নেব নাকি? আরে থাক থাক, ওতেই চলবে। বুড়ো মুখ বিকৃত করল। ধূলিঝড় তখন থেমে গেছে। মেঘগুলো সব সরে গিয়ে আকাশে 2-1টা তারা চিকবিক করছে। প্রকৃতি হঠাৎ ক্ষুব্ধ হয়ে পড়েছিল। এখন শান্ত, একেবারে শান্ত। রিকশায় চড়ে কিন্তু বুড়ো নতুন কথা পারল। বলল, তোমার মায়ের মতো নিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, মত না নিয়ে কি তোমার কাছে এসেছি নাকি? মায়ের আলীর কণ্ঠে বিরক্তি ঝরে পড়ল। বুড়ো বলল, দেখো বাপু, পরে আমায় ফ্যাসাদে ফেলো না। কাল সকালে তোমার মা এসে কাঁদাকাটি করছিল আমার কাছে। বলছিল
তুমি যা আয় করো তা দিয়ে ভালো করে সংসার চলে না, তার উপর বিয়ে করে সংসারে আর একটা পেট বাড়িয়ে চালাবে কি করে? তাছাড়া তোমার ছোট বোন সকিনাটাও তো বিয়ের লায়ক হয়েও পড়ে আছে, তাকে বিয়ে না দিয়ে তুমি মানে এসব বলছিল আর কি। হঠাৎ ভীষণ গম্ভীর হয়ে গেল মাহের আলী। কপালের শিরাগুলো ফুলে ফুলে উঠল, মুখটা কালো জামের মতো মিশকালো হয়ে গেল তার। নিচের ঠোঁটটাকে দাঁত দিয়ে চেপে ধরে কিছুক্ষণ গুম করে রইল সে। তারপর বিড়বিড় করে বলল, হুম, তাহলে সত্যি সত্যি সে পিছু লেগেছে আমার। বুড়ো বলল, কি বললে? মাহের আলী রেগে উঠল। কিচ্ছু না। খান সাহেবের বাড়িতে দেখে খুশি হলো মাহের আলী। তার চেয়েও আরো খুশি হলো যখন বুড়ো হাত বাড়িয়ে দেখল ওই মেয়ে, দেখো মিয়া, যার কথা বলছিলাম, ওই তো বারান্দায় দাঁড়িয়ে আছে। মাহের তাকিয়ে দেখল একটা ফুটফুটে বেবিকে কোলে নিয়ে নিয়ন বাতির আলোতে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। গায়ের রং তার কালো হলে কি হবে, দেহের গাঁথুনি তার সত্যিই সুন্দর। সরু পাড়ের একখানা সাদা শাড়ি আর ব্লাউজ মজবুত দেহটাকে সাপটে জড়িয়ে আছে। ওরা এগিয়ে আসতেই মেয়েটা ফিরে তাকালো সেদিকে। চোখে চোখ পড়ল, ভ্রুজোড়া স্বল্প বাঁকালো সে। বুড়ো বলল, কি নাতনি, কেমন আছো? ভালো তো? মেয়েটা অপূর্ব অঙ্গভঙ্গি করে বলল, ভালো, বলে অকারণ এক টুকরা হাসি ছাড়ল সে। বেগুনি ঠোঁট ঠোঁট দুটোর ফাঁকে দুপাটি চকচকে দাঁত হঠাৎ ঝিলিক দিয়ে মিলিয়ে গেল। বুড়ো জিজ্ঞেস করল, সাহেব কোথায়? বুকের কাপড়টা একটু খসে পড়ল, সেটা আবার সযত্নে তুলে নিয়ে আয়া জবাব দিল, সাহেব একটু আগেই তো এলেন বাইরে থেকে, আসেন ভিতরে। খবর খবর দেবার অনেকক্ষণ অনেকক্ষণ পর সাক্ষাৎ মিলল খান সাহেবের। মেম সাহেবও বেরিয়ে এলেন তার সঙ্গে। স্টিমারের ডেকের মতো করে তৈরি করা বারান্দাতেই দুটো ইজি চেয়ার হেলান দিয়ে বসলো তারা। পাগড়ি পরা একটা বয় দুটো ছোট টুল এনে বসতে দিল মাহের আলী আর বুড়োকে। বুড়ো অতি বিনয়ের সাথে প্রথমে দু চারটা কুশল সংবাদ জিজ্ঞেস করলো, তারপর পারলো আসল কথা। তাদের আয়ের জন্য একটা ভালো পাত্র জোগাড় করে দিতে বলেছিলেন মেম সাহেব। সে সব কিছু বিচার বিবেচনা করেই একজন পাত্র নিয়ে এসেছে তার সাথে। আলাপ আলোচনা করে দেনা পাওনা নিয়ে যদি উভয়ের তরফের মিলে হয়, তাহলে এ বিয়ে সন্ধে হতে পারে। আর দিক থেকে কিছু বলতে গেলে বলতে হয়, এমন খাসা বর আজকালকার বাজারে পাওয়া বড় কঠিন। এ তরফ থেকে মাহের আলী যেমন একটু আধটুই হুহা ছাড়া আর কিছুই বলল না, তেমনি আবার ওপর তরফ থেকে খান সাহেবও কিছু বলার প্রয়োজন বোধ করলেন না। মেম সাহেবই সওয়াল জবাব করে বললেন, দেখো, আজ 5 বছর ধরে মেয়েটা আমার কাছেই আছে। ওর বুড়ো বাবা ওর সমস্ত দায়িত্ব আমার উপরে ছেড়ে দিয়েছে। বয়স হয়ে গেছে মেয়েটার, তাই ভাবছিলাম একটা বিয়ে শাদী দিয়ে দেই। তা পাত্র যা দেখছি তাতে অপছন্দের কিছুই নেই, তবে কিনা একটা কথা আছে। বলুন বলুন, সচ্ছন্দে বলুন। বুড়ো নড়ে বসলো একটু। মেম সাহেব বললেন, কথাটা হচ্ছে, মেয়েটা এখন মাস মাস 20 টাকা করে বেতন পায় আমার কাছ থেকে। টাকাটা আমরা ওর বুড়ো বাপকেই দিই। বিয়ের পরেও যতদিন ওর বাবা বেঁচে থাকবে ততদিন তাকেই দেবো আমরা টাকাগুলো। মরে গেলে পরে, বলে একটা হাই তুললেন তিনি। আর হ্যাঁ, বিয়ের পরও মেয়ে আমাদের বাসাতেই থাকবে, তবে মাঝে মাঝে 2-4 দিন স্বামীর বাড়িতে গিয়ে বেরিয়ে আসবে বই কি। বলো, এই শর্তে রাজি আছো তোমরা? মেম সাহেব ঘাড় বাড়িয়ে তাকালেন মাহের আলীর দিকে। মাহের আলী প্রথমে একটু হকচকিয়ে গেল, বুড়োর দিকে তাকালো, তারপর তাকালো রেলিংয়ের পাশে দাঁড়ানো মেয়েটার দিকে। রংটা কালো হলে কি হবে, চেহারাটা যেন খুদে খুদে তৈরি করা হয়েছে তার। নাক, চোখ, মুখে অপূর্ব কমনীয়তা, স্নিগ্ধ চাহনি। মাহের আলী চোখ ফেরালো, তারপর একটু ভেবে বুড়োর কানের কাছে মুখ এনে বলল, আমি রাজি। কিন্তু রাজি হলেই তো আর হলো না।
কথা পাকাপোক্ত হতে বেশ সময় নিল ওরা। গেট পেরিয়ে রাস্তায় নেমে আসতে মনটা আবার কেমন খুঁতখুত করে উঠল মাহের আলীর। মেয়েটা কালো না হয়ে যদি ফর্সা হতো তাহলেই ভালো হতো, আর তা না হয়ে অন্তত যদি শ্যামলা হতো তবুও চলতো। কিন্তু থাকে, যা আছে তাই ভালো, আপন মনে বিড়বিড় করে উঠল মাহের আলী। বুড়োকে বিদায় দিয়ে বাসায় ফিরে এলো। তখন বেশ রাত হয়েছে। মা দাওয়ায় দাঁড়িয়েছিল। পাশেই পিদিমের আলোতে বসে বসে পরনের শাড়িটা সেলাই করছিল সকিনা। ও ভিতরে ঢুকতেই উভয়ে ওর দিকে ফিরে তাকালো এক পলক। এতক্ষণ কি যেন আলাপ করছিল ওরা। ওকে দেখেই থেমে গেল। মাহের আলীও কিছু বলল না। দাওয়ায় বিছানো খাটিয়াটার উপরে চুপচাপ বসে পড়ল সে। বাতাসটা হঠাৎ একবার বন্ধ হয়ে যাওয়ায় এমন একটা ভ্যাপসা গরম লাগছিল। তার উপর কেউ কোনো কথা না বলায় পরিবেশটা কেমন গুমোট মনে হচ্ছিল ওর। কাপড়টা ছেড়ে কিছুক্ষণ খাটিয়ার উপরে চুপচাপ শুয়ে রইল সে। বার কয়েক এপাশ ওপাশ গড়াগড়ি দিল। তারপর উঠে বসে ওদের শুনিয়ে শুনিয়ে বলল, উফ, এমন গরম পড়েছে, অথচ একটা কেউ নেই যে একটু পাখা করে দেয়। যাক, কষ্ট আর কদিন, বিয়েটা তো ঠিক করেই এলাম, এবার শুধু বসে বসে দিন গোনা। বলার ফাঁকে এক ঝলক মা আর সকিনা উপর চোখ বুলিয়ে নিল সে। মা গম্ভীর, সকিনার সেলাই ছেড়ে দিয়ে হাতের নখ খুঁটছে। মায়ের গাম্ভীর্যে গা জ্বালা করে উঠল মাহের আলীর। দাঁতে দাঁত চেপে বলল, অমন মুখ ভার করাকে আমি কি ভয় করি নাকি? ইস, যেন সারাটা জীবন এমনি থাকবো আর কি। মুখ ভার করলে কি হবে? সব ঠিক করে এসেছি, একেবারে পাকাপোক্ত ব্যাপার। আগামী সোমবারেই বিয়ে। যেন কাউকে গ্রাহ্য করি আর না করি আমি, বলে পকেট থেকে একটা বিড়ি বের করে আগুন ধরালো মায়ের আলী। মা হঠাৎ ঘাড় ফিরিয়ে এক নজর তাকালো ওর দিকে। তারপর অস্পষ্ট গলায় কি বলে হনহন করে ঘরের ভিতর চলে গেল। সকিনা সেলাই থেকে মুখ তুলে একবার মায়ের চলে যাওয়ার পথের দিকে আর একবার ভাইয়ের দিকে তাকালো। তারপর ভৎসনা করে বলল, সি ভাইয়া, মাকে কষ্ট দিতে তোমার একটু বাধে না? তুই চুপ কর, তোকে কে পটর পটর করতে বলেছে? মাহের আলী রেগে উঠল। ধমক খেয়ে চুপ করে গেল সকিনা। রাতে ভালো ঘুম হলো না মাহের আলীর। বিছানায় শুয়ে শুয়ে ভাবি বধূর কথাই হয়তো বারবার করে ভাবল সে। পরদিন দুপুরে ডিউটি শেষ করে বাসায় ফিরবার পথে বুড়োর সাথে দেখা করে গেল মাহের আলী। দেখা হতেই বুড়ো বলল, এই যে তোমার কাছেই যাচ্ছিলাম, পথে দেখা হয়ে ভালোই হলো। কেন, কি ব্যাপার? মাহের আলীর কণ্ঠে উৎকণ্ঠ। বুড়ো কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বিমর্ষ গলায় বলল, তোমার কপালটাই খারাপ, বিয়েটা বোধহয় হলো না ওখানে। কেন কেন? মাহের আলীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল। বুড়োটা ধরফর করে উঠল। বুকটা বুড়ো একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, অমত তো কারোরই ছিল না, কিন্তু কিন্তু কি? বুড়োর কাঁধে হাত রেখে একটা প্রবল ঝাঁকুনি দিল মাহের আলী। বুড়ো বলল, যাকে বিয়ে করতে চাও সে তো বেঁকে বসেছে এখন। তার মানে? মানে আবার কি? বুড়ো খেকিয়ে উঠল। তোমার একটা পছন্দ অপছন্দ আছে মিয়া, মেয়েটারও তো পছন্দ অপছন্দ আছে। মেয়েটা বলেছে। কি বলেছে? মাহের আলীর প্রায় কাঁদবার উপক্রম হলো। বুড়ো বলল, বলেছে মনের মতো বর না পেলে ঘর করে কোনো আরাম আছে নাকি? ও মিনসের মুখ দেখলেই গা আমার ঘিন ঘিন করে ওঠে। ওর কাছে আবার বিয়ে এসব কি?